দেখতে দেখতে ২০২৫ সাল বিদায় জানিয়ে ২৬ সালটা ঘরে চলেই আসলো। সময়টা কত দ্রুত চলে যায়, সন্ধ্যা কাটে না, কিন্তু একটা বছর ঠিকই চলে গেল। ২০২৫ সালে কি পেয়েছি আর কি পাইনি এগুলোর হিসাব না মিলিয়ে যেমনই কেটেছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলাই উচিত। আল্লাহ তাআলা সব থেকে বড় উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যেটা যেমন চেয়েছে তেমনটাই হয়েছে, আর ভবিষ্যতেও যেটা যেমন চাইবে তেমনই হবে। যতটুকু আমাদের হাতে আছে ততটুকু তো আমাদের চেষ্টা করেই যেতে হবে। নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আল্লাহ তাআলা সবার না পাওয়াগুলো যেন এই বছরে পরিপূর্ণ করে দেন, সবার মনের আশা পূরণ করেন এবং কি সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরও সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং কি নেক হায়াত দান করেন। আগের দিনে মানুষ যেই পরিমাণ কুসংস্কার মানত, তবে এই যুগে এসে কিন্তু সেই পরিমাণ কুসংস্কার মানুষ মানে না। আমি নিজেই তো আসলে কুসংস্কারগুলো মানি না। তবে আমরা যখন ছোট ছিলাম আমার আম্মুর মুখে একটা কথা শুনতাম, বলতো বছরের প্রথম দিন যেমনটা করব সারা বছর নাকি ওভাবেই কাটবে। তো আজকে সকালে আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি। আচ্ছা, তাহলে আমি কি এখন পুরো বছরই অনেক লেটে ঘুম থেকে উঠবো বলবেন তো আপুরা? আমার আম্মুকে দেখতাম পহেলা বৈশাখের দিন আমাদের একদম ভোরে ভোরে ঘুম থেকে ওঠাতো, উঠিয়ে গোসল টোসল করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে পহেলা বৈশাখের সাজিয়ে দিত। তারপর আমরা ঘোরাফেরা, আনন্দ, স্কুলে যাওয়া, তারপর আশেপাশের মেলাতে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো করতাম আর কি। সেই সাথে কিন্তু পড়াশোনাও মিস করাতো না, অবশ্যই পড়তে বসাতো, বেশি বেশি করে পড়াশোনা করাতো। কারণ বছরের প্রথম দিন বেশি বেশি পড়াশোনা করলে সারা বছরই বেশি বেশি পড়াশোনা করব। আসলে কুসংস্কার মানুষকে এমনভাবে ঘিরে রেখেছিল আগের দিনের, তো বেশিরভাগ জিনিসের মধ্যেই কুসংস্কার খুঁজে পাওয়া যেত। এখন মানুষ সেই জিনিসগুলো থেকে অনেকটাই বেরিয়ে এসেছে, তারপরেও কিন্তু গ্রামে কিছু কিছু জিনিস এখনও রয়ে গিয়েছে। আজকে 6টা 45-এর দিকে আমার ঘুম ভেঙেছে, আর দ্রুত করে ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে ভাত আর পালং শাক রান্না করে খাইয়ে দিয়েছি, তবে রান্না করার কথা ছিল সাথে সরপুঁটি মাছ বেগুন দিয়ে। তো আমি তো ওই যে মাছের বাজারের দিন দেখিয়েছি সব মাছই আস্তে আস্তে রেখে দিয়েছি। তো মাঝরাতে তো অবশ্যই মাছগুলো বের করে রেখেছি, তবে মাছগুলো মানে কাটতে কাটতে আমার এত বেশি লেট হয়ে গিয়েছে, মানে 8:30 বেজে গিয়েছিল। আপনাদের ভাইয়া যাওয়ার পরে মূলত মাছগুলো কাটা শুরু করেছিলাম, তো 8:30 বেজে গিয়েছে। পরবর্তীতে মাছটা আর রান্না করার কোনো সুযোগ পাইনি, কারণ মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যেতে হবে। বৃহস্পতিবার মেয়ের আবার 9টার সময় মাদ্রাসা। তো আজকে আমার দেখা গেছে বাসা থেকে বের হতে হতেই 9টার বেশি বেজে গিয়েছিল আর কি। তো পরবর্তীতে হাতটা ধুয়ে মাছটা সুন্দর করে ধুয়ে আমি দ্রুত মেয়েকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে মাদ্রাসাতে নিয়ে যাই। তো মাদ্রাসাতে দিয়ে আসার পর তারপরে মূলত আমি ভিডিওটা শুরু করি, আর এই যে রান্নাবাড়া কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ঘর বাড়ি সব কিছুই এলোমেলো, কোনো কিছুই গোছানো হয়নি। তো সব কিছুই এক এক করে করে নিব। ফার্স্টেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর রান্নার পাশাপাশি কিন্তু আমি শুভানাকে সকালের খাবারটা খাইয়ে নিয়েছি। সকালে তো শুভানাকে খাওয়ানোর কোনো সুযোগ পেয়েছিলাম না, এই কারণেই মূলত রান্নার পাশাপাশি ওকে খাওয়া দাওয়াটাও করিয়ে দিলাম। এতে করে ওর পেটটা ভরা আছে, ও এখন শান্ত আছে, ও আমার আশেপাশে খেলাধুলা করবে, আর আমি কাজগুলো করে নিতে পারবো। আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে, আর এই যে চুলা সহ চুলার আশপাশটাও আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এটা আমি প্রতিবার রান্নার পরেই করি, এতে করে রান্নাঘরটা অনেক বেশি গোছালো আর ক্লিন থাকে। এই যে এখন দুপুরের জন্য ভাতটা আবার বসিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতের দিন, তো এখন তো 3 বেলায় ভাত রান্না করে খেতে হয়, কোনোভাবেই ঠান্ডা ভাত খাওয়া যায় না। তো সকালে তো একবার রান্না করেছিলাম, খাওয়া দাওয়া করে সেগুলো শেষ। এখন দুপুরের জন্য বসিয়ে দিলাম। তো এটা কিন্তু দুপুরে আপনাদের ভাইয়া যখন 1টা বাজার সঙ্গে সঙ্গে খেতে আসবে সেই সময়টা গরম থাকবে আর কি। আর আজকে যেহেতু রোজার 1টার সময়ই মাদ্রাসা ছুটি হয়ে যাবে শুক্রবারের কারণে হাফ, তো ওর বাবা লাঞ্চ করতে যখন আসবে তখন কিন্তু রোজাকে নিয়ে আসবে, আমার আর আজকে যেতে হবে না ওকে আনার জন্য। তো এই যে সকালে খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলটাও একদম অগোছালো হয়ে আছিল, আর মেয়েরা যেহেতু বেডরুমে ঘুমায় এই কারণে আপনাদের ভাইয়া ডাইনিংয়েই পমেট তারপর লোশন এগুলো এনে হাতে পায়ে লাগায় আর কি। তো এগুলো আমি সব কিছু সরিয়ে জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখেন আমার বেডরুমগুলোর অবস্থা, 2টা বেডরুমই একদম অগোছালো, সেই সাথে পুরো বাসাও অগোছালো, সবই করতে হবে। সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠলে দেখা গেছে পুরো কাজ একদম এলোমেলো হয়ে যায়। আর তার মধ্যে আজকে মেয়ের মাদ্রাসাও যেহেতু একটু আগে আগে ছিল, এই কারণে আরও বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছে।
আর আমি সবসময় চেষ্টা করি অনেক ভোরে উঠে কাজগুলো করে নেওয়ার জন্য, এতে করে ওকে মাদ্রাসাতে নেওয়ার আগে আমি রান্না শেষ করে পুরো বাসাটা গুছিয়ে রেখে যেতে পারি। আসার পর শোভানাকে খাওয়া দাওয়া করানো থাকলে সেটা করি, নয়তো বা কাপড় ধোয়ার থাকলে সেটা করি, ঘর মোছার থাকলে সেটা, শোভানাকে ঘুম পাড়ানো, মানে এক্সট্রা অন্য কাজ থাকে সেগুলো করি আর কি। আজকে কিন্তু আমার এখন কাজ করতে করতে একদম দুপুর হয়ে যাবে, যেহেতু সকালবেলা আমি কাজ গুছিয়ে রেখে যেতে পারিনি। তো এই যে বাহিরে কিন্তু বছরের প্রথম দিনই একদম কুয়াশায় ঘেরা, সেই সাথে একদমই রোদের দেখা নেই। দুপুরের পরে অবশ্য সামান্য একটু পরিমাণ রোদ উঠেছিল, তবে প্রচুর পরিমাণে ঠান্ডা গিয়েছে আজকে সারাটা দিন। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের দিনের ভিডিও, বলতে পারেন জানুয়ারির 1 তারিখ 2026 সালের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আমি এখন মেয়ের পড়ার টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। ছোট বাচ্চার পড়ার টেবিল, এটার মধ্যে পড়াশোনার জিনিসের সাথে সাথে অনেক হাবিজাবি থাকবে, এটাই স্বাভাবিক। মা হিসেবে আমার দায়িত্ব এগুলো গুছিয়ে রাখার, প্রতিনিয়তই গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরেও দেখা গেছে এত এলোমেলো করে ফেলে, ও যদি আধা ঘন্টা সময় টেবিলের মধ্যে বসে তাহলে এটার অবস্থা কাহিল। তো তারপরেও কিছুই করার নেই, হাসি মুখেই সব কাজগুলো করে নিচ্ছি। তো টেবিলটা গুছিয়ে নিব, তারপরে হচ্ছে বেডটাও গুছিয়ে নিব। আর বেডের অবস্থাও খুবই খারাপ। এই রুমে আসলে আপনাদের ভাইয়া ঘুমায় আর কি। আমাদের যেহেতু 4 জন, এক বিছানায় জায়গা হয় না, এ কারণে আপনাদের ভাইয়া এই রুমে ঘুমায়, আর আমি 2 বাচ্চা নিয়ে দেখা গেছে মাস্টার বেডরুমেই ঘুমাই। এ কারণে কিন্তু আমাকে প্রতিদিনই বেডরুম 2টাই গুছাতে হয় আর কি। শীতের দিন ঘর বাড়ি একদম আটকানোই থাকে, যখন রোদ উঠে তখন একটু সময়ের জন্য দরজা জানলা খুলে দেই, এরপরে কিন্তু আবারও আটকিয়ে রাখি, কারণ প্রচুর পরিমাণ বাতাস বাহিরে। আমার ফ্ল্যাটের যে জানালাগুলো আছে বা ব্যালকনির দরজাগুলো, এগুলো কিন্তু সব যেদিক থেকে বাতাস আসে সেই দিকেই করা আর কি। রোদের থেকে বাতাসটা বেশি পায়, তো এই কারণে খুব বেশি একটা চাইলেও আমি খোলা রাখতে পারি না। তারপরও যতটুকু সম্ভব রোদের সময় খোলা রাখি, আর তাতেই কিন্তু মোটামুটি ভালোই ধুলাবালি পড়ে। রেগুলার ফার্নিচারগুলো না মুছলেও কিন্তু 1 দিন 2 দিন পর পর ঠিকই মুছে দিতে হয়, যেহেতু এখন কোনো বৃষ্টি হয় না, এ কারণে ধুলাবালিটা একটু বেশি। তো এই যে দেখেন, শীতের দিনে বিছানা ভর্তি কম্বল থাকবে, এটাই স্বাভাবিক। শুধু কম্বল আর কম্বল, এই কম্বলগুলো ভাঁজ করতে গেলে কি পরিমাণ যে কষ্ট লাগে মানে বলার মতো না। তারপরও এখন আমি বাড়ির কর্ত্রী, আমি সব থেকে বড় গৃহিণী, আমার মাথার উপরে যেহেতু কেউই নেই, সংসারের কাজগুলো হাসি মুখে আমাকেই করে নিতে হবে, তো এই কারণে নিজেই করে নিচ্ছি। তবে বাবার বাসাতে থাকা অবস্থায় কিন্তু এগুলো কখনোই আমি করিনি। যদি কখনো বিছানাটা গোছাতামও তাহলে দেখা গেছে এই কম্বলগুলো আমার আম্মু ভাঁজ করে দিত। এত বড় কম্বল তো আমি কখনোই ভাঁজ করতাম না। আর যদি কখনো কোনো কারণে করতে হতো তাহলে কিন্তু আমার চোখের পানি নাকের পানি সব এক জায়গায় হয়ে যেত। আর সেই আদুরে আহ্লাদে মেয়েটা আজকে কত পরিশ্রম করে, কত কাজ করে, সংসারের প্রতিটা কাজ হাসি মুখে নিজে করে। আমার আম্মু আমাকে যত দেখে তত বেশি অবাক হয়ে যায়, আর সব সময় বলে আমাকে একটু ধীরে সুস্থে কাজ করার জন্য এবং কি একটু রেস্ট করার জন্য, এত কাজ না করে একটু আরাম আয়েশে থাকার জন্য। তবে সংসারের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছি, মনে হয় যে কাজ থেকে দূরে থাকতেই পারি না, কাজ যত করি তত ভালো লাগে, আর অবসর বসে থাকতে ভালো লাগে না। গত ভিডিওতে একটা আপু এত সুন্দর কমেন্ট করেছে, অনেক বড় একটা কমেন্ট করেছে। আমি আসলে যেহেতু একটা ফোনই ইউজ করি, আমার দ্বিতীয় আর কোনো ফোন নেই, এ কারণে কমেন্টটা পড়ে শোনাতে পারলাম না। তবে আপু বলেছিল এরকম একটা কথা যে আপু আমার প্রতিটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে, আমি কখন কোন কথাটা বলি সেটাও আপু সুন্দর করে খাতায় নোট করে লিখে রাখে, আর নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই করে। আপুর জীবনে অনেক মানে ভালো ভূমিকা রেখেছি আমি, আমার কথাগুলো শুনে আপুর অনেক উপকার হয়েছে, সংসারের অনেক কাজ শিখেছে। এই সাথে আপু আরও 2টা কথা বলেছিল। আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম পরিশ্রমই আসলে সুস্থতা, যে যত পরিশ্রম করবে সে তত সুস্থ থাকবে। আরেকটা কথা বলেছিলাম যে আমি 10 মিনিট সময় হাতে পেলেও বসে থাকি না, তখনও কোনো না কোনো কাজ নিয়ে বসি। আপু এই জিনিসগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে এবং কি অনেক ভালো উপকার পেয়েছে। আপুর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইল। আপু আমার প্রতিটা ভিডিও এত মনোযোগ সহকারে দেখে এবং কি আমার প্রতিটা কথা এত গুরুত্ব সহকারে নেয়। তো এই যে আমি যখন কাজ করছিলাম, আমার ছোট্ট বেবিটা কিন্তু আমার আশেপাশেই খেলা করছিল, সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার 2টা রুমই কিন্তু গোছালো হয়ে গিয়েছে মোটামুটি। এখন হচ্ছে ড্রয়িং রুমে আমার খুবই কম থাকা হয়, দিনে দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা তো থাকা হয়ই না, আধা ঘন্টা থাকা হয়, আবার দেখা গেছে মাঝে তাও থাকা হয় না। তবে ওই যে যাওয়া আসার উপর দিয়েই কিন্তু বাচ্চারা ড্রয়িং রুমের এরকম অগোছালো অবস্থা করে ফেলে। গোছাতে হয় রেগুলারই, এই রুমে থাকি বা না থাকি। একটু আগে আমি যে আপুটার কথা বললাম, এই আপুটার মতো আরও অনেক আপু আছে, অনেক পাগলা ফ্যান আছে যারা আমাদেরকে এত ভালোবাসে,
নীরবে আমাদের ভিডিওগুলো দেখে যায় এবং কি আমাদের এত মানে মন থেকে এত বেশি দোয়া করে, তাদের জন্য সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ। জীবনে আর কিছু পাই না পাই, নিঃস্বার্থ এমন ভালোবাসার অনেক অনেক মানুষ পেয়েছি যাদের দোয়া এবং কি ভালোবাসা সবসময় আমার মাথার উপরে আছে। আর এ কারণেই কিন্তু ইউটিউবে টিকে আছি। আমি নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা চান যে আমি এই 4 থেকে 5 বছর ধরে ইউটিউবে আছি, এই 4-5 বছরে ইউটিউব থেকে কি পেয়েছি, কতটুকু ইনকাম করতে পেরেছি, কতটুকু লাখপতি হয়েছি, ইউটিউবে আসলে ইনকাম করা কতটুকু সহজ বা কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন, বা আপনারা যদি কেউ চিন্তা করেন ইউটিউবিং করবেন তাহলে এখান থেকে জীবনে কতটুকু সাকসেস হতে পারবেন, কি করতে পারবেন না পারবেন, সব বিষয় নিয়েই বলতে পারেন আমার ইউটিউবের যাত্রা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা কেউ শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সটে কোনো একটা ভিডিওতে সব কিছু বলার। আসলে এই ইউটিউবে এসে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই জেনেছি, অনেক কিছুই জানানোর শোনানোর আছে যদি আপনারা শুনতে চান আর কি। আমি কিন্তু পুরো বাসাটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঝাড়ু দিতে দিতে আপনাদের ভাইয়া রোজা কিন্তু চলে এসেছে। তো বলতে পারেন বেলা 1টা কিন্তু বেজে গিয়েছে। ওই যে 2জন পাখি আমার পিছন পিছন ঘোরাফেরা করছে, যেহেতু সারাদিন পরে রোজা এসেছে, এখন তো রোজার সাথে বসে খুবই খেলাধুলায় ব্যস্ত। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম 2 দিন আগে যে এখন থেকে রেগুলার হচ্ছে শাক খাবো, কোনো না কোনো শাক আর কি রেগুলার রাখবো রান্নার ক্ষেত্রে। তো সে কারণে কিন্তু সে রেগুলারই এখন শাক নিয়ে আসে। আর আজকে অফিসে হচ্ছে আপনাদের ভাইয়ার এক কলিগ, সে হচ্ছে ওখানে শাক লাগিয়েছে আর অনেক শাকই হয়েছে, সেখান থেকে বেশ অনেকগুলো শাক নিয়ে এসেছে। শাকগুলো দেখে বেশ ভালোই লাগছিল, কারণ একদম নিজের লাগানো সার বিষ মুক্ত। তবে এগুলো বাঁচতে আমার অনেক কষ্ট হয়ে যাবে শুভানাকে নিয়ে, কারণ আমি যখনই বটির কোনো কাজ করি শুভানা কিন্তু দৌড়িয়ে সব কিছু বাদ দিয়ে রেখে বটির কাছে এসে দাঁড়িয়ে থাকে, তাকে কোনোভাবেই বটির কাছ থেকে সরানো যাবে না। তো এই কাজগুলো আমার জন্য একটু রিস্কি হয়ে যায় আর কি। তারপরও কিছুই করার নেই, খেয়ে বেঁচে থাকতে হবে যেহেতু, তো সব কিছুই করতে হবে। তো শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কচি। তো আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিয়ে এখন আপুদের সাথে কিছু কথা শেয়ার করি। যেসব আপুরা এখনও আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটি নেননি বা ভাবছেন নিবেন, আবার অনেকেই ভাবছেন যে আমাদের এই তেলটা আসলেই ভালো হবে কি হবে না, তাদের উদ্দেশ্যে বলবো আপুরা আমার উপর একটাবার বিশ্বাস করে দেখতে পারেন। অবশ্যই আমি আপনাদের কোনো রকম কোনো খারাপ প্রোডাক্ট দিব না। যারা আমাকে এত বেশি ভালোবাসেন শুধু ভিডিও দেখে, না চিনে না জেনে, আমি তাদেরকে কি করে খারাপ প্রোডাক্ট দেই বলেন তো আপুরা? আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি। তো আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে আমার এই একটি হেয়ার অয়েল। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমাদের পেজ রোজা রকমারি আপনারা ভিজিট করতে পারেন। সেখানে গেলে অনেক অনেক কাস্টমার আপুদের রিভিউ দেখতে পারবেন যেগুলো 100% সত্য। আর যেসব আপুরা আমার কাছ থেকে একবার তেল নিয়েছেন তারা প্রত্যেকেই আমার রিপিট কাস্টমার, কারণ আমাদের তেল এতটাই ভালো যে একবার আমাদের তেল কেউ ইউজ করলে সেটা নিয়মিত ব্যবহার করতে থাকে। চুল ভালো রাখার জন্য আপনাদের অবশ্যই রেগুলার কোনো না কোনো তেল ইউজ করতেই হবে। তবে বাজারের কেনা তেল কিন্তু কখনোই চুলের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। চুল ভালো রাখতে হলে অবশ্যই আপনাদের কোনো না কোনো একটা অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করতে হবে। আর আমার তেলে 100% গ্যারান্টি রয়েছে। যারা তেল অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন।